মেঘমুক্ত আকাশে সূর্যের চোখ রাঙানি, বঙ্গোপসাগরে সৃষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। উত্তাল সাগর, উপকূলবাসীকে সচেতন করতে কোস্টগার্ডের প্রচারণা। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র 15% অর্জন, বাপেক্স পেট্রোবাংলার ওপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 29 কেন্দ্রের মধ্যে 10টি ইউনিটই অচল। এবং ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটে কেন্দ্রে কেন্দ্রে লাইন। মেয়েকে নিয়ে ভোট দিলেন সোনিয়া গান্ধী। ভাগ্য নির্ধারণ হবে দেব মালিয়া সহ এক ঝাঁক তারকা প্রার্থীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিদেশ থেকে অশান্তি সৃষ্টির হুকুম দেওয়া হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশ থেকে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় বাস্তবায়নাধীন 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। 10টায় বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান, শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় গড়ে উঠবে 10 তলা বিশিষ্ট নতুন বিপণিবিতান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সেখানে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর মঞ্চে ওঠেন সরকার প্রধান সহ সংশ্লিষ্ট অতিথিরা। এ সময় প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে ঢাকার প্রতীকী চাবি হস্তান্তর করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যথাসময়ে 4টি প্রকল্প শেষ করার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, ঢাকার চারপাশে 4টি বড় পাইকারি বাজার গড়ে তুলবে সরকার। এছাড়া আসন্ন ঈদুল আজহা মৌসুমে খোলা জায়গায় পশু কোরবানি না দিতে সবাইকে অনুরোধ জানান সরকার প্রধান। বঙ্গবাজারের নতুন মার্কেটটি ব্যবসায়ীদের নতুন করে বাঁচার শক্তি যোগাবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রীর। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 2008-এ নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না। আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে। এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের বাংলো যেন অপরাধের আলাদা জগৎ। অভিযোগ আছে ঝিনাইদহের গহীন গ্রামে বিশাল বাংলোয় মাদক, নাচ, গান, ফুর্তি হতো প্রায়ই। শাহীনের ভাইয়ের দাবি, অধিকাংশ পৈতৃক সম্পত্তিতেই তার এই বাংলো। লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। এত আলোচনা, সংসদ সদস্য আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন বিশাল এই বাংলো গড়ে তুলেছেন জনবসতিহীন এক নিস্তব্ধ গ্রামে। অভিযোগ আছে এই বাংলো থেকেই নানা অপকর্ম পরিচালিত করতেন তিনি। এখন প্রকাশ্যে আসছে যা ধীরে ধীরে। জানবো এই বাংলো সম্পর্কে আরো অনেক কিছু। 27 বিঘা জমির উপর আলিশান বাংলো বাড়ি, সুইমিং পুল, গলফ, ক্রিকেট মাঠ, জিম, অভিজাত রিসোর্টের কোন সুবিধাটি নেই এই বাংলো বাড়িতে? ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের এই বাংলোর মালিক সংসদ সদস্য আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। জানা গেছে এখান থেকেই নিয়ন্ত্রিত হতো শাহীনের মাদক ব্যবসা। ঝিনাইদহে আসলে এখানেই থাকতেন তিনি। বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠতেন মৌজ মাস্তিতে। দামি গাড়িতে আসতেন নায়ক নায়িকারা। জানা যায় বন্ধু শাহীনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন। এসে রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, এই বক্সে গান মান দেয়, দিয়ে
পুরো বাংলো এলাকা কাঁটাতারের বেষ্টনীতে ঘেরা, কেউ চাইলেই ঢুকতে পারে না এখানে। প্রায় 100 সিসি ক্যামেরা 24 ঘন্টা নজরদারি করে বাংলোর চারপাশ। পরপর 2 দিন সরেজমিন গিয়ে মূল গেটে তালা ঝুলতে দেখা যায়। বাইরে থেকে একটি দামি মাইক্রোবাস দেখা গেলেও অনেক ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। কেউ আছেন এখানে? এমপি আনার খুনের পর এ যেন পরিত্যক্ত বাড়ি। শাহিনের ভাইয়ের বাংলোটির বেশিরভাগ জায়গা শাহিন পৈতৃক সূত্রে পেয়েছেন। মেজরিটি পার্সেন্ট পৈতৃক সম্পত্তি, যেটা বাবার থেকে পেয়েছে, আর বাকিটা ওর কেনা। ও একসময় ইটের ভাটা করছিল জায়গায়। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন এখন সেখানেই অবস্থান করছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদকে নিয়ে নিউ টাউনের অ্যাপার্টমেন্টে অভিযান চালাবে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের অ্যাকশনের এরিয়ার এই আবাসনে, সঞ্জীবা গার্ডেন্স এবং সঞ্জীবা গার্ডেন্সের একমাত্র ইন এবং আউট গেট এই গেটটি, এবং এই গেটের দুই দিকেই দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং এখানে অভিজ্ঞ নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এই এমপি আনার হত্যার পর যাকে একেবারে কার্যত কুচি যা তার দেহকে কুচি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশের বাসিন্দা মুম্বাইতে এসেছিল সেই প্রথম সারির কসাই, তাকে কিন্তু গত বৃহস্পতিবারই গোয়েন্দা পুলিশ সারাদিন ডিটেন করে এবং রাতে গ্রেফতার দেখে। এবং জানেন যে গতকাল তারপরই তাকে নিয়ে ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যার সময় অভিযান করে। কয়েক ঘন্টা অভিযান করার পর, যেহেতু রাত হয়ে যাওয়ার পর, সেই অভিযানটি বন্ধ করতে হয় এবং পরের দিন সকালবেলা বারাসাত কোর্টে তোলা হয় এই কসাই জিহাদকে। এবং তারপর গতকাল শুক্রবার দেখেছি যে বিকেলের পর থেকে গোয়েন্দা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের চৌকস ডুবুরি এবং উদ্ধারকারী দল এবং কলকাতা পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু প্রায় 100-র বেশি গোয়েন্দা এবং বিশেষজ্ঞ দল চেষ্টা করেও, প্রায় 2.5 ঘন্টা চেষ্টা করেও হয়নি উদ্ধার করা দেহাংশ বা খণ্ড বা ব্যাগ, কোন রকম সন্দেহভাজন প্যাকেট কিন্তু উদ্ধার করতে পারেনি। আমরা দেখেছি পরে তাকে নিয়ে 2.5 ঘন্টার পর এই তল্লাশি অভিযান প্যাক আপ করার পর স্থানীয় একটি মসজিদে গোয়েন্দা কর্মকর্তারা যান এবং মসজিদে ইমামদের বলা হয় যে মাইকিং করে স্থানীয় মানুষকে জানানো যে কোনো সন্দেহভাজন কোনো ব্যাগ বা প্যাকেট বা এরকম কোথাও কোনো মাংসের টুকরো যদি পড়ে থাকতে দেখা হয় তাহলে যেন স্থানীয় থানায় খবর দেওয়া হয় এবং সিআইডি কর্মকর্তাদের খবর দেওয়া হয়। এবার আমরা যেটা জানতে পেরেছি যে একেবারেই সর্বশেষ তথ্য যেটি জানার জন্য অধীর আগ্রহে বাংলাদেশের দর্শকরা রয়েছেন, বাংলাদেশের মানুষ জানতে চেয়েছেন যে এরপর কি হচ্ছে। দর্শক, আপনাদের আমি জানাতে চাই যে কিছুক্ষণ আগেই সিআইডি যে বিশেষ দল, সেই বিশেষ জিহাদকে নিয়ে কিন্তু বেরিয়েছে এবং আজকে কিন্তু দিন জুড়ে কিন্তু কর্মসূচি রয়েছে। যেমন কিছুক্ষণ এই যে ফ্ল্যাটে জিহাদকে নিয়ে আসা হবে এবং একই রকম ভাবে রিকনস্ট্রাকশন করা হবে, কিভাবে খুন করা হয়েছিল এবং এখান থেকে কি করে বের করা হয়েছিল। পুরো রিকনস্ট্রাকশন করার পরে কিন্তু বাগজোলা খালে গিয়ে আবার তৃতীয় দিনের মতো কিন্তু দেহাংশ বা দেহের খণ্ডাংশ কিংবা ব্যাগ তল্লাশিতে কিন্তু আবার তৃতীয় দিনের মতো অভিযানে সামিল হবেন গোয়েন্দারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এমপি আনার হত্যার পর তার দেহ লোপাট করার পর যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ভারতীয় গোয়েন্দাদের, সেই সংক্রান্ত আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার নিউ টাউন থেকে। মেঘমুক্ত আকাশে সূর্যের চোখ রাঙানি, এর মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। উত্তাল হয়ে উঠছে সাগর। গত কয়েকদিনের অব্যাহত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন, ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ। ভোরের শুরুতেই সূর্যের তাপ ছড়াতে থাকে, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। কাল সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জাহান্নামের মাত্র একটা নিশানা পাড়াইছে। এরকম গরম মনে হয় কিয়ামতের আগমন তো ছিল না আর হবেও না। ফিট তো ওয়ালে ঠেকে গেছে যে পরিস্থিতি,
একটিম মারলে পানি খাই, একটিম মারলে পানি খাই। কালকে তো গরম পড়ছিল, কালকে আর আজকে আরো অনেক গরম। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং পতঙ্গা সৈকত এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেটি কক্সবাজারে উপকূলে সকাল 9টার আগে যেটি ছিল 630 কিলোমিটার দূরবর্তী অবস্থানে, সেটি এখন আরও সামনের দিকে অগ্রসর হয়ে সেটি এখন 495 কিলোমিটার দূরে অবস্থান করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে এর প্রভাব কিন্তু এরই মধ্যে পড়তে শুরু করেছে। একদিকে যেমন সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু সেটি পর্যায়ক্রমে এখন আবার এটি তীব্র দাবদাহে পরিণত হয়েছে। অনেক সময় সেটি যে ঘুমট যে আবহাওয়া সেটি বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি আসলে এখানে সমুদ্র সৈকতের যে বিশাল বিশাল ঢেউ, সকাল থেকে ঢেউর মাত্রা কিন্তু বাড়ছে, কোনোভাবেই কমছে না। এই যে উত্তাল ঢেউর মাঝেও কিন্তু মানুষজন আসলে লক্ষ্য করা যাচ্ছে দেশের দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে, তারা সমুদ্রের যে জলরাশি, যে বিশাল বিশাল ঢেউ, অনেকে যে ঢেউর যে উত্তাল ঢেউ দেখে অনেকে হোটেলে চলে গেছে। আবার আমরা লক্ষ্য করছি অনেকেই কিন্তু এই সমুদ্রের নোনা জলে অনেকেই মেতে রয়েছে, উত্তাল ঢেউকেও মানছে না। তবে লাবণী এবং সুগন্ধা পয়েন্টে লাইফগার্ড কর্মীদের যে সতর্কতা সেটি লক্ষ্য করা গেলেও কিন্তু কলাতুলি পয়েন্টে আমরা সেটি লক্ষ্য করছি না, যার কারণে এখানে লোকজন না থাকাতে প্রশাসনের সেক্ষেত্রে এখানে মানুষজন মানছে না, বাধা মানছে না, এবং উত্তাল ঢেউয়ের মাঝে তারা এখানে তারা আনন্দ করছে। বিশেষ করে সকাল থেকে এই যে কার্যক্রম সেটি চলছে, কোনোভাবে মানুষজন মানছে না। বিশেষ করে লাবণী এবং সুগন্ধা পয়েন্টে কিছুটা মানলেও কিন্তু সেটি সুগন্ধা পয়েন্টে পরবর্তী যে কলাতুলি পয়েন্ট রয়েছে সেই কলাতুলি পয়েন্টে কোনোভাবেই লোকজন মানছে না। আমরা লক্ষ্য করেছি এখানকার যারা কিটকট ব্যবসায়ী রয়েছে বা জেটস্কি চালক রয়েছে, তারা কিন্তু যে উত্তাল ঢেউয়ের কারণে অনেকে ব্যবসা গুটিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তাদের এই যে জেটস্কি এবং কিটকট। তো এখন এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। এই মুহূর্তে চট্টগ্রামের যে আবহাওয়ার পরিস্থিতি সেটা হচ্ছে প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম, এবং তার মধ্যে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস আমরা দেখেছি সকাল থেকে কোস্টগার্ড পূর্ব জোনের যারা সদস্যরা আছেন তারা কিন্তু নগরীর যে বাংলাবাজার ঘাট সেই ঘাট থেকে কিন্তু মাইকিং শুরু করেছেন, এবং এখনও পর্যন্ত কিন্তু সেই মাইকিং অব্যাহত আছে। বিশেষ করে আপনারা জানেন যে এখন মাছ ধরার যে নিষেধাজ্ঞা সেটা চলছে, ফলে উপকূল কিংবা যে ঘাটগুলো আছে সেখানে মাছ ধরার ট্রলারগুলো নোঙর করা আছে, এবং এই নোঙর করা যে বোটগুলো কিংবা ফিশিং ট্রলারগুলো তারা যেন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য যে ক্ষয়ক্ষতি সেটা থেকে রক্ষা পায়, সেজন্য তাদের নৌযানগুলো যেন নিরাপদে থাকে সেই মাইকিং করে সেই তথ্যটা কিন্তু জেলে মাঝি মাল্লাদের পৌঁছে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি যাত্রীবাহী যেসব নৌকাগুলো আছে আমরা দেখেছি যে প্রতিটি ঘাটে ঘাটে কিন্তু কোস্টগার্ডের যে মেটাল শার্ক স্পিড বোট সেটার মধ্য দিয়ে সদস্যরা যাচ্ছেন ঘাটগুলোতে। যাত্রীবাহী যেসব নৌযান আছে সেখানেও কিন্তু সতর্কতা করা হচ্ছে, এবং উপকূলীয় অঞ্চলে যেসব মানুষ বসবাস করে তাদেরকেও কিন্তু মাইকিং করে, অর্থাৎ যেহেতু আগামীকাল সম্ভাব্য আঘাত আনার কথা ঘূর্ণিঝড় রেমালের, সে কারণে তারা যেন তাদের নিকটবর্তী যেসব শেল্টারগুলো আছে সাইক্লোন শেল্টার সেখানে চলে যেতে পারে সেই প্রস্তুতি নিয়ে নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এবং যেটা আসলে বলছিলাম যে সকাল 10টা থেকে কিন্তু তারা বাংলাবাজার যে ঘাট সেই ঘাট থেকে তারা এই মাইকিংটা শুরু করে, এবং কর্ণফুলী নদী থেকে একদম পতেঙ্গা পর্যন্ত 15 নম্বর ঘাট পর্যন্ত যতগুলো ঘাট আছে সবগুলো ঘাটে কিন্তু তারা এই তথ্যটা পৌঁছে দিচ্ছে এবং সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে। বিএনপির জন্য সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ। জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা শেষে একথা বলেন দুই দলের নেতারা। অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কবির সমাধি প্রাঙ্গণ। ফুলেল শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্য ও নজরুল ভক্তরা। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। কবির সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের সদস্যরা। নজরুলের দেখানো পথেই অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তি বিএনপির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিকে দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পক্ষ থেকে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমরা আমাদেরকে সাজা দিচ্ছি, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। দেশটির 7 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 লোকসভা আসনে ভোট দেবেন প্রায় 11.5 কোটি ভোটার। ভোট শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 7টায়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে প্রায় 900 প্রার্থীর। এদিন নয়াদিল্লিতে ভোট দেন গান্ধী পরিবার। এছাড়া এ ধাপে ভোটের মাঠে মুখোমুখি হয়েছেন এক ঝাঁক তারকা প্রার্থী। ঘাটালে তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী দেব, তার প্রতিদ্বন্দ্বী আরেক অভিনেতা বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় হিরণ। আরও আছেন বামফ্রন্টের সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। তবে এই আসনে মূল লড়াই হবে দেব হিরণের। যাও বরাদ্দ হয় সেটির বেশিরভাগই যায় বেতন ভাতা আর অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে গবেষণা ও প্রশিক্ষণকে উপেক্ষা করলে অধরাই থেকে যাবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। শাকির আহমেদের রিপোর্ট। ইউনেস্কোর মতে একটি দেশের শিক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের 20% এবং জিডিপির ন্যূনতম 6% হওয়া দরকার। অথচ বাংলাদেশের কোনো বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 3%ই স্পর্শ করতে পারেনি। শিক্ষা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপির অনুপাতে তা বৃদ্ধি করতে না পারলে দক্ষ মানব সম্পদ তৈরি করা চ্যালেঞ্জ হবে বলছেন অর্থনীতিবিদরা। শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে একটা বাজেট দেওয়া হয়, শিক্ষার বাজেটটা আলাদা দিতে হবে। শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ হয় তার অধিকাংশই ব্যয় হয় শিক্ষকদের বেতন ভাতা ও প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে। তাদের মতে এ খাতে সংকুচিত বরাদ্দে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চললেও বিভিন্ন র্যাঙ্কিং সহ আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য যে সমস্ত কার্যক্রম দরকার সেখানে কিন্তু বা গবেষণার জন্য বাজেট বরাদ্দ কিন্তু খুবই কম থাকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা আর স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার। তা না হলে পুরো শিক্ষা ব্যবস্থায় তার নেতিবাচক প্রভাব পড়বে। জিডিপির সাথে সঙ্গতি রেখে প্রতি বছর যদি আমরা বাজেট তো বাড়ানোর দরকার বটে, এই হারটা তো অন্তত 7% নিয়ে যাওয়া দরকার। সম্প্রতি নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে শিক্ষা খাতে 31,528 কোটি 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। লজ্জার দগদগে ক্ষতে কিছুটা হলেও প্রলোপের সুযোগ বাংলাদেশের সামনে।
হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি-20-তে মাঠে নামছে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় শেষ দিন অনুশীলন করেনি দলের অধিকাংশ সদস্য। ঐচ্ছিক অনুশীলনে মনোযোগ ছিলেন তানভীর আফিফরা। বাংলাদেশের একাদশে আজ একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা আছে। অন্যদিকে কোনো টেস্ট খেলুড়ে দেশকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশ থেকে দেশে অশান্তির হুকুম দিচ্ছে সাজাপ্রাপ্ত তারেক, বললেন প্রধানমন্ত্রী। বিএনপি আমলে বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালানের রুট। এবং মেঘমুক্ত আকাশে সূর্যের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। উত্তাল সাগর, উপকূলবাসীকে সচেতন করতে কোস্টগার্ডের প্রচারণা। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।